প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্রের আজকের আমাদের নির্ধারিত বিষয় আনন্দ পাঠের গল্প আদু ভাই। আদু ভাই গল্পটি লিখেছেন আবুল মনসুর আহমদ। শুরুতেই আমরা দেখব লেখক পরিচিতি। তো লেখক পরিচিতি আমাদের বইয়ে অনেকগুলো তথ্য আছে। এতগুলো তথ্য আমাদের মনে রাখার দরকার নেই পরীক্ষার জন্য, তবে আমাদের পড়তে হবে শুধু জানার জন্য। তো যে তথ্যগুলো এখান থেকে পরীক্ষায় আসতে পারে বা আসার সম্ভাবনা বেশি, আমরা সেগুলোই দেখব। তো এখানে প্রথমেই দেখব যে আবুল মনসুর আহমদের জন্মস্থান এবং জন্মসাল। এখানে বলছে যে আবুল মনসুর আহমদ ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার অন্তর্গত ধানীখোলা গ্রামে 1998 সালের 3রা সেপ্টেম্বর 1305 বঙ্গাব্দের 19শে ভাদ্র এক মধ্যবিত্ত কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তাহলে জন্মসাল আমরা পেলাম 1898 সাল এবং জন্মস্থান ময়মনসিংহ জেলার ত্রিশাল থানা। এই দুইটা তথ্য মনে রাখবো। এরপর দেখছি আমরা যে তিনি পেশায় ছিলেন একজন বিখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক। তাহলে আবুল মনসুর আহমদ একজন সাহিত্যিক এবং এর পাশাপাশি পেশায় তিনি একজন সাংবাদিক, এবং তিনি মৃত্যুবরণ করেন 1979 সালের 18ই মার্চ। তাহলে আমরা যে কয়েকটি তথ্য মনে রাখবো সেগুলো আবারও বলছি, যে জন্ম সাল 1898, জন্মস্থান ময়মনসিংহ জেলা, পেশায় ছিলেন সাংবাদিক এবং সাহিত্যিক, আর মৃত্যুবরণ করেন 1979 সালে। তো এই কয়েকটা তথ্য আমরা মনে রাখবো তার ব্যক্তিগত জীবন সম্পর্কে। আর এছাড়াও যে তথ্যগুলো আমাদের জানা দরকার পরীক্ষা ছাড়া, অর্থাৎ আমাদের তার জীবন সম্পর্কে জানা দরকার, সে বিষয়গুলো হচ্ছে যে আবুল মনসুর আহমদের লেখার একটা উল্লেখযোগ্য দিক ছিল ধর্মীয়, ধর্মের সাথে যেই আগাছাগুলো, অর্থাৎ ধর্মের নামে যেই গোঁড়ামি, সংকীর্ণতা, এসবের বিরুদ্ধে তিনি লিখে গেছেন। তো এই বিষয়গুলো আমরা তার জীবনী পুরোটা পড়লে বুঝতে পারবো। তবে পরীক্ষার জন্য যে তথ্যগুলো দরকার সেগুলো এই স্লাইডেই দেওয়া হলো। এখন আমরা দেখব আবুল মনসুর আহমদের সাহিত্যিক জীবন, অর্থাৎ তার রচনাগুলোর সঙ্গে পরিচিত হব। তো আবুল মনসুর আহমদের লেখা যেই বিখ্যাত বইগুলো, যেগুলো আমাদের লেখক পরিচিতিতে দেওয়া আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হুজুর কেবলা, নয়াপাড়া, আয়না, আসমানি পর্দা, ফুড কনফারেন্স, গালিভারের সফরনামা। তো এই 6টা গ্রন্থের নাম দেওয়া আছে। তো 6টা গ্রন্থের নাম আমরা জানার চেষ্টা করব। তো তার মধ্যে যেই গ্রন্থগুলোর নাম জানা একেবারে বেশি জরুরি বা বেশি বিখ্যাত, সেগুলো হচ্ছে হুজুর কেবলা, আয়না এবং ফুড কনফারেন্স। তো এই তিনটাকে প্রাধান্য দিয়ে বাকি তিনটা, অর্থাৎ 6টা নাম আমরা মনে রাখার চেষ্টা করব। তো আবুল মনসুর আহমদের আরেকটি বিখ্যাত রচনা আছে যেটি আমাদের বইয়ে দেওয়া নেই, কিন্তু আমাদের জেনে রাখা ভালো। সেটা হচ্ছে যে আমার দেখা রাজনীতির 50 বছর। এই বইটি অনেক বিখ্যাত। তো এই বইটি দেখো, ছবি তোমাদের স্লাইডে দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এই বইগুলোর নাম আমাদের মনে রাখতে হবে। তো চলো এবার আমরা মূল গল্প পাঠে চলে যাই। আদু ভাই, আবুল মনসুর আহমদ। আদু ভাই ক্লাস 7-এ পড়তেন। ঠিক পড়তেন না বলে পড়ে থাকতেন বলাই ভালো, কারণ ওই বিশেষ শ্রেণী ব্যতীত আর কোনো শ্রেণীতে তিনি কখনো পড়েছেন কি না, পড়ে থাকলে ঠিক কবে পড়েছেন সে কথা ছাত্ররা কেউ জানত না। শিক্ষকরাও অনেকে জানতেন না বলেই বোধ হতো। তো এই অংশটুকুতে আমরা একটি চরিত্র পাচ্ছি যার নাম আদু ভাই, এবং যিনি ক্লাস 7-এ পড়েন। তো ক্লাস 7-এ এখানে বলছে যে ক্লাস 7-এ পড়তেন না ঠিক বলে পড়ে থাকতেন বলাই ভালো, কেননা তিনি যতদিন পড়াশোনা করেছেন সবসময় তিনি ক্লাস 7-এই ছিলেন। এবং ক্লাস 7 ছাড়া তিনি যে অন্য কোনো ক্লাসে কখনো ছিলেন, সেটা ষষ্ঠ শ্রেণী হতে পারে, পঞ্চম শ্রেণী বা চতুর্থ শ্রেণী, এই ইতিহাসটা কারো জানা নেই। অর্থাৎ কেউ আদু ভাইকে অন্য কোনো ক্লাসে পড়তে দেখেনি। এমনকি ওই বিদ্যালয়ের শিক্ষক যারা, তারাও তাকে অন্য ক্লাসে পড়তে দেখেননি, বেশিরভাগ শিক্ষকই। শিক্ষকরাও অনেকে তাকে আদু ভাই বলে ডাকতেন। তো যেহেতু আদু ভাই অনেক বয়সে বড় এবং তিনি একই ক্লাসে অনেক বছর ধরে পড়াশোনা করছেন, এবং এই কারণে অনেক শিক্ষকই তার বয়সে সমান সমান হবেন অথবা তার চেয়ে বয়সে ছোট হবেন বলেই আদু ভাইকে আদু ভাই বলেই সম্বোধন করতেন। কারণ নাকি এই যে তারাও এককালে আদু ভাইয়ের সহপাঠী ছিলেন এবং সবাই নাকি ক্লাস 7-এই আদু ভাইয়ের সঙ্গে পড়েছেন।
তো যেটা কারণ যে শিক্ষকরাও তাকে আদু ভাই বলেই ডাকতেন, কারণ এই শিক্ষকদের অনেকেই আদু ভাইয়ের সঙ্গেই পড়াশোনা করেছিলেন ক্লাস 7-এ। তারা আজ পাশ করে স্কুলের শিক্ষক হয়েছেন, কিন্তু আদু ভাই বরাবরের মতো ক্লাস 7-এই থেকে গেছেন। তো এই কারণে তার সহপাঠীরা তার শিক্ষক হলেও তাকে আদু ভাই বলেই সম্বোধন করেন। আমি যখন ক্লাস 7-এ আদু ভাইয়ের সহপাঠী হলাম, ততদিনে আদু ভাই ওই শ্রেণীর পুরাতন টেবিল ব্ল্যাকবোর্ডের মতোই নিতান্ত অবিচ্ছেদ্য এবং অত্যন্ত স্বাভাবিক অঙ্গে পরিণত হয়ে গিয়েছেন। তো আমাদের গল্প লেখক আবুল মনসুর আহমেদ বা গল্প কথক, তিনি যখন ক্লাস 7-এ ওঠেন বা যখন আদু ভাইয়ের সহপাঠী হন, তো আদু ভাই ততদিনে ওই শ্রেণীকক্ষের যে পুরাতন ব্ল্যাকবোর্ড বা টেবিল রয়েছে, এই জিনিসগুলোর মতোই একটা অবিচ্ছেদ্য অঙ্গ। অর্থাৎ বহুদিন ধরে তিনি ওই কক্ষে থাকেন এবং ওই একই শ্রেণীতে পড়াশোনা করেন, যার কারণে তিনি ওই শ্রেণীর একটা অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত হয়েছেন, যাকে আলাদা করা যায় না। আদু ভাইয়ের এই অসাফল্যে আর যেই যত হতাশ হোক, আদু ভাইকে কেউ কখনো বিষণ্ণ দেখেনি। এই যে আদু ভাই বরাবর একই শ্রেণীতে অধ্যয়ন করছেন, 7ম শ্রেণীতে, তিনি যে 8ম শ্রেণীতে উঠতে পারছেন না, প্রমোশন পাচ্ছেন না, তার এই ব্যর্থতার কারণে অনেকে হয়তো হতাশ হয়েছেন, তার বন্ধু বান্ধব বা পাশের মানুষজন, কিন্তু আদু ভাই কখনো বিষণ্ণ হননি, তিনি কখনোই মন খারাপ করেননি এই কারণে। কিংবা নম্বর বাড়িয়ে দেওয়ার জন্য তিনি কখনো কোনো শিক্ষক বা পরীক্ষককে অনুরোধ করেননি। এই যে ক্লাস 7 থেকে তাকে যে ক্লাস 8-এ উঠতে হবে, 8ম শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে, তো এর জন্য তিনি কোনো শিক্ষকের কাছে যাননি যে আমার নম্বরটা একটু বাড়িয়ে দিয়ে পাশ করিয়ে দিয়ে যেন আমাকে প্রমোশন দেওয়া হয়। তো এই ধরনের কাজ তিনি কখনোই করেননি। যদি কখনো কোনো বন্ধু বলেছে, যান না আদু ভাই, যে কই সাবজেক্টে শর্ট আছে শিক্ষকদের বলে কয়ে নম্বরটা নিন না বাড়িয়ে, তো কোনো কোনো বন্ধু আদু ভাইকে পরামর্শ দেয় যে আদু ভাই, আপনার যে যেই সাবজেক্টগুলোতে নাম্বার শর্ট আছে, পাশের চেয়ে নম্বর কম আছে, তো আপনি সেই বিষয়ের শিক্ষকদের কাছে গিয়ে নম্বরটা বাড়িয়ে নেন। তখন গম্ভীরভাবে আদু ভাই জবাব দিয়েছেন, সব সাবজেক্টে পাকা হয়ে ওঠাই ভালো। তো আদু ভাই তাদের পরামর্শ শুনেননি, তিনি উল্টো বলেছেন যে সবগুলো বিষয় আমাকে পাকা হয়ে উঠতে হবে, অর্থাৎ শিক্ষকের কাছে বা পরীক্ষকের কাছ থেকে অনুরোধ করে নম্বর নেওয়ার পক্ষপাতী নন আদু ভাই। তিনি চান যে আমি যখন এই বিষয়গুলোতে দক্ষ হয়ে উঠবো তখন এমনিতেই পাস হবে। তো এখানে আমরা আদু ভাইয়ের একটা সুন্দর মানসিকতা দেখতে পাচ্ছি এবং তার জ্ঞানের প্রতি দায়বদ্ধতা, এটুকু আমরা তার বৈশিষ্ট্য আমরা এখানে দেখতে পাচ্ছি। কোন কোন সাবজেক্টের শর্ট, সুতরাং পাকা হওয়ার প্রয়োজন আছে, তা কেউ জানতো না। আদু ভাইও জানতেন না, জানবার চেষ্টাও করেননি। জানবার আগ্রহ যে তার আছে তাও বুঝবার উপায় ছিল না। তো আদু ভাই যে কোন সাবজেক্টের শর্ট বা কোন বিষয়ে তিনি দুর্বল, এগুলো কেউ জানতো না। এমনকি আদু ভাই নিজেও জানতেন না, অর্থাৎ তিনি কখনো খোঁজ নিতেন না যে কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন বা পাশ করেননি কত নম্বরের জন্য। তিনি যে মানসিকতা পোষণ করতেন সেটা হচ্ছে যে যখন তিনি সব বিষয়ে পাশ করবেন, বিদ্যালয় তাকে এমনিতেই প্রমোশন দিয়ে দিবে, সুতরাং এগুলো জানার চেষ্টা করার দরকার নাই। বরং তিনি যেন মনে করতেন ওরকম আগ্রহ প্রকাশ করাই অন্যায় ও অসঙ্গত। তিনি বলতেন, যেদিন তিনি সব সাবজেক্টে পাকা হবেন, প্রমোশন সেদিন তার কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। সেই শুভ দিন যে একদিন আসবেই, সে বিষয়ে আদু ভাইয়ের এতটুকু সন্দেহ কেউ কখনো দেখেনি। যে কথা বলছিলাম যে আদু ভাই কোন সাবজেক্টে নম্বর শর্ট বা কোন বিষয়ে দুর্বল, এটা তিনি জানার চেষ্টাই করতেন না, কারণ এটাকে তিনি বরং অন্যায় মনে করতেন। তার মানসিকতা ছিল যে যদি আমি সব বিষয়ে পাশ করি, সব বিষয়ে দক্ষ হই, সব বিষয়ে ভালো নম্বর তুলতে পারি, তাহলে আমার প্রমোশন এমনিতেই হয়ে যাবে। এবং তিনি যে একদিন না একদিন সব বিষয়ে দক্ষ হবেন, সব বিষয়ে পাশ করে প্রমোশন পাবেন, এ বিষয়ে তার কোনো সন্দেহ ছিল না। তিনি একদিন পাশ করবেনই, এ বিষয়ে তিনি একেবারে নিশ্চিত ছিলেন। কত খারাপ ছাত্র প্রশ্নপত্র চুরি করে, অপরের খাতা নকল করে আদু ভাইয়ের ঘাড়ের উপর দিয়ে প্রমোশন নিয়ে চলে গিয়েছে, এ ধরনের ইঙ্গিত আদু ভাইয়ের কাছে কেউ করলে তিনি গর্জে উঠে বলতেন, জ্ঞান লাভের জন্যই আমরা স্কুলে পড়ি, প্রমোশন লাভের জন্য পড়ি না। তো যদি কেউ আদু ভাইকে বলার চেষ্টা করতেন যে আদু ভাই কত খারাপ ছাত্র, আপনার চেয়ে কত খারাপ ছাত্র প্রশ্ন চুরি করে নকল করে পাশ করে গেলেন, তো আপনিও তো এভাবে পাশ করতে পারেন, তখন আদু ভাই বলতেন যে আমি স্কুলে পড়ি বা আমরা স্কুলে পড়াশোনা করি প্রমোশন নেওয়ার জন্য না,
আমরা পড়াশোনা করি স্কুলে জ্ঞান লাভের জন্য, সুতরাং প্রমোশনের জন্য অন্যায় পথ ধরার দরকার নেই। সেজন্য অনেক সন্দেহবাদী বন্ধু আদু ভাইকে জিজ্ঞেস করেছে, আদু ভাই আপনার কি সত্যি প্রমোশনের আশা আছে? যখন আদু ভাই এ ধরনের কথা বলতেন তখন অনেকেই আদু ভাইকে বলতেন যে আদু ভাই আপনি কি সত্যি প্রমোশন চান, আশা করেন? নিশ্চিত বিজয় গৌরবে আদু ভাইয়ের মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। তিনি তাচ্ছিল্য ভরে বলেছেন, আজ হোক কাল হোক প্রমোশন আমাকে দিতেই হবে। তবে হ্যাঁ, উন্নতি আস্তে আস্তে হয় ভালো। যে গাছ লক লক করে বেড়েছে সামান্য বাতাসেই তার ডগা ভেঙেছে। তো যখন সন্দেহবাদী বন্ধুরা আদু ভাইকে বলতেন যে আপনি সত্যি প্রমোশন আশা করেন কিনা, তখন এই কথা শুনে আদু ভাই তার মুখ উজ্জ্বল হয়ে উঠত বিজয় গৌরবে, যে তিনি একসময় নিশ্চিত বিজয় লাভ করবেন এবং প্রমোশন পাবেন। তো তিনি তার ওইসব সন্দেহবাদীকে বলতেন তাচ্ছিল্য ভরে, অর্থাৎ অবজ্ঞা করে। তাচ্ছিল্য শব্দের অর্থ হচ্ছে কাউকে অবজ্ঞা করা। তিনি অবজ্ঞা করে বলতেন যে আজ হোক আর কাল হোক প্রমোশন আমাকে দিতেই হবে। এবং তিনি এটা বলতেন যে তার উন্নতি এই যে আস্তে আস্তে হচ্ছে, অর্থাৎ তিনি অনেক বছর ধরে একই ক্লাসে পড়াশোনা করছেন, তো এটাকে তিনি বোঝাতে চাচ্ছেন যে উন্নতিটা আস্তে আস্তে হয় ভালো। আর এটা উদাহরণ দিচ্ছেন তিনি এইভাবে যে যে গাছটা খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে সেই গাছটা খুব অল্প বাতাসেই ভেঙেও পড়ে। তাই তিনি চান তার জ্ঞানটা গভীর হোক, তিনি অনেক জ্ঞানের অধিকারী হয়ে তবেই প্রমোশন পাক। সেজন্য আদু ভাইকে কেউ কখনো পিছনের বেঞ্চিতে বসতে দেখেননি। সামনের বেঞ্চিতে বসে তিনি শিক্ষকদের প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনতেন, হা করে গিলতেন, মাথা নাড়তেন ও প্রয়োজন মতো নোট করতেন। তো আদু ভাইয়ের কিন্তু জ্ঞানের প্রতি কোনো অশ্রদ্ধা নেই বা তিনি যে পড়াশোনায় অমনোযোগী তাও না। তো আদু ভাইকে আমরা দেখছি তিনি ক্লাসের সবসময় প্রথম বেঞ্চিতেই বসেন এবং শিক্ষক যা বলেন প্রত্যেকটি কথা তিনি মনোযোগ দিয়ে শোনেন এবং শিক্ষকের লেকচার শোনার সঙ্গে সঙ্গে তিনি প্রয়োজন মতো সাড়া দেন এবং সেগুলো নোট করেন। খাতার সংখ্যা ও সাইজে আদু ভাই ছিলেন ক্লাসের একজন অন্যতম ভালো ছাত্র। তো আদু ভাই আমরা জানি যে মেধার দিক থেকে, গতানুগতিক মেধা যদি বলি তাহলে সেই দিক থেকে আদু ভাই দুর্বল ছাত্র, কিন্তু আদু ভাইয়ের যতগুলো খাতা, তিনি যেহেতু ক্লাসের সব মনোযোগ দিয়ে শোনেন, স্যারের লেকচারগুলো উঠান, তো এই কারণে তার খাতার সংখ্যা অনেক বেশি এবং খাতার সাইজগুলো অনেক বড় বড়। তো এই খাতার সংখ্যা এবং সাইজ দিয়ে যদি বিচার করা হয় তাহলে আদু ভাইকে ভালো ছাত্র বলতেই হবে। কোন দিক থেকে খেয়াল করবে, এটা হচ্ছে খাতার সংখ্যা এবং সাইজের দিক থেকে। খাতার সংখ্যা ও সাইজের দিক থেকে আদু ভাই একজন ভালো ছাত্র। শুধু ক্লাসের নয়, স্কুলের মধ্যে তিনি সবার আগে পৌঁছাতেন। এ ব্যাপারে শিক্ষক কি ছাত্র কেউ তাকে কোনোদিন হারাতে পেরেছে বলে শোনা যায়নি। তো এখানে আদু ভাইয়ের আরেকটি বৈশিষ্ট্য পাচ্ছি আমরা, যে আদু ভাই তার শ্রেণীর মধ্যে শুধু না, পুরো স্কুলের মধ্যে সবার আগে তিনি বিদ্যালয়ে পৌঁছান এবং এ ব্যাপারে শিক্ষক কি ছাত্র কেউ তাকে কোনোদিন হারাতে পারেননি। স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী সভায় আদু ভাইকে আমরা বরাবর দুটো পুরস্কার পেতে দেখেছি। তো আদু ভাই এই বিদ্যালয়ের বার্ষিক যে পুরস্কার বিতরণী হয়, তো সেখানে তিনি বরাবরই দুটো পুরস্কার পেতেন। আমরা শুনেছি আদু ভাই কোন অনাদিকাল থেকে ওই দুটো পুরস্কার পেয়ে আসছেন এবং এটা অনেক দিন থেকে, অনেক বছর থেকে আদু ভাই এই দুটো পুরস্কার পেয়ে আসছেন। তো অনাদিকাল মানে হচ্ছে আদিকাল থেকে, বহুকাল ধরে। তার একটি, অর্থাৎ যে দুটো পুরস্কার আদু ভাই পেতেন তার একটি হচ্ছে স্কুল কামাই না করার জন্য, তিনি বিদ্যালয়ে কামাই করতেন না, আর আরেকটি হচ্ছে সচ্চরিত্রতার জন্য, অর্থাৎ ভালো চরিত্রের জন্য, সৎ চরিত্রের জন্য। তাহলে এই দুটো পুরস্কার আদু ভাই বহুকাল ধরে পেতেন। শহরতলির পাড়াগা থেকে রোজ রোজ 5 মাইল রাস্তা তিনি হেঁটে আসতেন বটে, ঝড় তুফান অসুখ বিসুখ কিছুই তার এ কাজের অসুবিধা সৃষ্টি করে উঠতে পারেনি। তো আদু ভাই দেখো যে বিদ্যালয়ে তিনি আসতেন যে পাড়াগা থেকে, শহরতলির পাড়াগা, তো সেখান থেকে তার বিদ্যালয়ের দূরত্ব হচ্ছে 5 মাইল। তো এই 5 মাইল রাস্তা অতিক্রম করে তিনি বিদ্যালয়ে আসতেন এবং সেটা আসতেন তিনি পায়ে হেঁটে, এবং ঝড় তুফান অসুখ বিসুখ কিছুই তার এ কাজে বাধা সৃষ্টি করতে পারেনি। অর্থাৎ
ঝড় হোক, বৃষ্টি হোক কিংবা অসুস্থ হন, সবসময় তিনি বিদ্যালয়ে এসেছেন। চৈত্রের কালবৈশাখী বা শ্রাবণের ঝড়ঝঞ্ঝায় যেদিন পশুপক্ষীও ঘর থেকে বেরোয়নি, সেদিনও ছাতার নিচে নুড়িমুড়ি হয়ে বাতাসের সঙ্গে যুদ্ধ করতে করতে আদু ভাইকে স্কুলের পথে এগোতে দেখা গিয়েছে। অর্থাৎ প্রাকৃতিক যে দুর্যোগ, ভীষণ প্রাকৃতিক দুর্যোগ, যখন পশু পক্ষীও নিজ নিজ আবাসস্থল থেকে বের হন না, তো এমন দিনেও আদু ভাই ঠিকই বিদ্যালয়ে যান। মাইনের মমতায় শিক্ষকরা অবশ্য স্কুলে আসতেন। তো ওই স্কুলের যারা শিক্ষক ছিলেন তারা অবশ্য এইসব দুর্যোগের দিনেও স্কুলে আসতেন, কারণ তাদের মাইনের বিষয় আছে, তাদের মাসিক বেতনের বিষয় আছে। তো এই কারণে তারা আসতেন। তেমন দুর্যোগে ছাত্ররা কেউ আসেনি নিশ্চিত জেনেও নিয়ম রক্ষার জন্য তারা ক্লাসে একটি উঁকি মারতেন। তো শিক্ষকরা জানতেন যে এত বড় প্রাকৃতিক দুর্যোগের সময় কোনো ছাত্ররা বিদ্যালয়ে আসেন না বা আসে না। তো এটা জেনেও শিক্ষকেরা নিয়ম রক্ষার জন্য প্রত্যেকেই ক্লাসে যেতে গিয়ে একটা উঁকি মারতেন। কিন্তু তেমন দিনেও অন্ধকার কোণ থেকে আদব স্যার বলে যে একটি ছাত্র শিক্ষকদের চমকিয়ে দিতেন, তিনি ছিলেন আদু ভাই। তো শিক্ষকরা জানতেন যে ক্লাসে কেউ নেই, তো তারপরও যারা যখন ক্লাসে উঁকি মারতেন তখন দেখা যেত যে অন্ধকার কোণ থেকে হঠাৎ করে একটা ছাত্র আদাব দিয়ে চমকে দিচ্ছেন শিক্ষককে, আর তিনি হচ্ছেন আদু ভাই। আর চরিত্র, আদু ভাইকে কেউ কখনো রাগ কিংবা অভদ্রতা করতে কিংবা মিছে কথা বলতে দেখেনি। অর্থাৎ এখানে আদু ভাইয়ের দুইটা বৈশিষ্ট্য পেলাম আমরা, যে দুইটি বৈশিষ্ট্যের কারণে তিনি বার্ষিক পুরস্কার বিতরণী সভায় দুটো পুরস্কার পান। তার একটি হচ্ছে তিনি বিদ্যালয়ে নিয়মিত বলতে তিনি প্রতিদিনই বিদ্যালয়ে আসেন, অসুখ বিসুখ ঝড়ঝঞ্ঝা যাই হোক। আর একটা হচ্ছে যে আদু ভাইয়ের চরিত্র, এবং তার চরিত্রটা হচ্ছে অনেক ভালো এবং তিনি কখনোই রাগ, বেয়াদবি বা অভদ্রতা এগুলো করতেন না, এবং কখনোই তিনি মিছে কথাও বলতেন না। তো যেই দুটো চরিত্রের কারণে, যে দুটি বৈশিষ্ট্যের কারণে তিনি দুটা পুরস্কার পান, সেই দুইটা নিয়ে এখানে কথা বলা হয়েছে। স্কুলে ভর্তি হবার পর প্রথম পরীক্ষাতেই আমি ফার্স্ট হলাম, সুতরাং আইনত আমি ক্লাসের মধ্যে সবচাইতে ভালো ছাত্র, এবং আদু ভাই সবার চাইতে খারাপ ছাত্র ছিলেন। তো আমাদের গল্প লেখক যিনি প্রথম পরীক্ষায় স্কুলের, তিনি প্রথম স্থান অধিকার করলেন, এবং যেহেতু তিনি প্রথম স্থান অধিকার করলেন, সুতরাং তিনি হচ্ছেন ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র, আর আদু ভাই সবার চেয়ে খারাপ ছাত্র। কিন্তু কি জানি কেন আমাদের দুজনের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হলো। তো এই যে ভালো ছাত্র আর খারাপ ছাত্র অনেক ব্যবধান থাকা সত্ত্বেও আদু ভাই এবং গল্পকথকের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেল, যদিও দুইজন দুই প্রান্তের মানুষ মেধার দিক থেকে। আদু ভাই প্রথম থেকেই আমাকে যেন নিতান্ত আপনার লোক বলে ধরে নিলেন। অর্থাৎ আদু ভাই এই গল্পকথকের সঙ্গে ভালো সম্পর্ক, এবং আদু ভাই এই গল্পকথককে নিজের বলে মনে করলেন। আমার উপর যেন তার কত কালের দাবি। অর্থাৎ গল্পকথককে আদু ভাই অনেক ভালোবাসেন, এবং অনেক সম্পর্কটা অনেক সুন্দর তাদের মধ্যে। আদু ভাই মনে করতেন তিনি কবি ও বক্তা। তো আদু ভাই নিজেকে কবি মনে করতেন এবং বক্তা মনে করতেন। স্কুলের সাপ্তাহিক সভায় তিনি বক্তৃতা ও স্বরচিত কবিতা পাঠ করতেন। তো স্কুলের যেই সাপ্তাহিক প্রতি সপ্তাহে যেই অনুষ্ঠানগুলো হয়, তো সেখানে তিনি বক্তৃতা দিতেন এবং স্বরচিত কবিতা অর্থাৎ নিজের রচনা করা কবিতা পাঠ করতেন। তার কবিতা শুনে সবাই হাসত। সে হাসিতে আদু ভাই লজ্জাবোধ করতেন না, নিরুৎসাহ হতেন না, বরঞ্চ তাকে তিনি প্রশংসাসূচক হাসি মনে করতেন। তার উৎসাহ দ্বিগুণ বেড়ে যেত। তো আদু ভাই নিজেকে কবি ও বক্তা মনে করলেও অন্যান্য যেই সব ছাত্ররা বিদ্যালয়ে, তারা এটাকে খুব মজা হিসেবে নিয়েছিলেন। অর্থাৎ তার কবিতা শুনে, আদু ভাইয়ের নিজের লেখা কবিতা শুনে তারা সবাই উপহাস করত, মজা করত, ঠাট্টা করে হাসত। কিন্তু এই হাসিটা যে ঠাট্টার হাসি, এটা আদু ভাই বুঝতেন না। তিনি এই হাসিতে লজ্জা বোধ করতেন না এবং নিরুৎসাহ হতেন না, বরং তিনি এই হাসিটাকে, এই অবজ্ঞার হাসিটাকেই তিনি প্রশংসাসূচক হাসি মনে করতেন, এবং তার যে আগ্রহ বা উৎসাহ এটা আরো বেড়ে যেত। অন্য সব ব্যাপারে আদু ভাইকে বুদ্ধিমান বলেই মনে হতো,
কিন্তু এই একটি ব্যাপারে তার নির্বুদ্ধিতা দেখে আমি দুঃখিত হতাম। তো আদু ভাই পরীক্ষার খাতায় যেমনই হোক, তিনি বাস্তবে বুদ্ধিমান মানুষ ছিলেন, কিন্তু এই একটি বিষয়ে তার যে নির্বুদ্ধিতা মানে হচ্ছে যিনি নির্বোধ, যার জ্ঞান নেই। তো এই একটি বিষয়ে তার যে নির্বুদ্ধিতা, এটা দেখে আমাদের লেখক বা গল্পকথক খুব দুঃখ পেতেন। তো তার নির্বুদ্ধিতা নিয়ে ছাত্র শিক্ষক সবাই তামাশা করছেন, অথচ তিনি তা বুঝতে পারছেন না। দেখে আমার মন আদু ভাইয়ের পক্ষপাতী হয়ে উঠত। এই যে আদু ভাই নিজেকে কবি ও বক্তা মনে করতেন এবং প্রতি সপ্তাহে স্কুলের যে অনুষ্ঠান বা কর্মসূচি, সেখানে তিনি স্বরচিত কবিতা পাঠ করতেন, বক্তব্য দিতেন, তার এগুলো যে হাস্যকর হতো, এগুলো যে সবাই মজা নিত, তো এই বিষয়টা আদু ভাই বুঝতেন না। এবং বুঝতেন না বলেই তাকে সবাই উপহাস আরও বেশি করে করত, এবং তাকে উপহাস করার কারণে আমাদের গল্পকথকের মনটা খুব ভারাক্রান্ত হতো। তিনি আদু ভাইয়ের পক্ষ নিতেন। গেল এইভাবে 4 বছর। আমি ম্যাট্রিকের জন্য টেস্ট পরীক্ষা দিলাম। আদু ভাই কিন্তু সেবারও যথারীতি ক্লাস 7-এই অবস্থান করছিলেন। তো আমাদের গল্পকথক ধীরে ধীরে তিনি প্রমোশন পেতে পেতে যখন ক্লাস 10ম শ্রেণীতে উঠলেন, 10-এ উঠলেন এবং ম্যাট্রিক পরীক্ষার জন্য টেস্ট পরীক্ষা দিলেন, তখনও কিন্তু আদু ভাই তিনি ক্লাস 7-এই রয়ে গেছেন। তো এইটুকু ছিল আমাদের গল্পের প্রথম অংশ। তো এই অংশটুকু তোমরা আবারও ভালো করে একবার পড়ে নেবে। তো এখন আমরা যাব এই অংশটুকুর মধ্যে প্রশ্নোত্তর পর্যালোচনায়। তো প্রশ্নোত্তর অনুশীলনের প্রথম প্রশ্নটি দেখো, বলা হচ্ছে যে আবুল মনসুর আহমদ কত সালে জন্মগ্রহণ করেন। এটার উত্তর আমরা জানি যে আবুল মনসুর আহমদ 1898 সালে জন্মগ্রহণ করেন। 2 নম্বর প্রশ্ন, আবুল মনসুর আহমদের লেখা 3টি গ্রন্থের নাম বলো। তো আবুল মনসুর আহমদের 6টি গ্রন্থের নাম আমাদের বইয়ে দেওয়া আছে, তার মধ্যে 3টি গ্রন্থের নাম লিখতে বলা হচ্ছে, এখানে বলতে বলা হচ্ছে। তো 3টির মধ্যে আমরা যে কোনো 3টি বললেই হবে, সেক্ষেত্রে আয়না, ফুড কনফারেন্স, হুজুর কেবলা। আচ্ছা, কোন কথা ছাত্র শিক্ষকরা কেউ জানতো না। 3 নম্বর প্রশ্ন, যে কোন কথা ছাত্র শিক্ষকরা কেউ জানতো না। যে এটার উত্তর হচ্ছে আদু ভাই যে 7ম শ্রেণী ছাড়া অন্য কোনো ক্লাসে কখনো পড়েছেন সেই কথা, এই কথা কেউ জানতো না। এর কারণ আদু ভাই বহুকাল ধরে একই ক্লাসে পড়াশোনা করছিলেন। শিক্ষকদের কেউ কেউ আদু ভাইকে আদু ভাই বলে ডাকতো কেন। তো এটার উত্তরও প্রায় একই রকম, যে আদু ভাই বহুকাল ধরে ক্লাস 7-এ পড়াশোনা করতেন এবং তার যারা বর্তমান শিক্ষক, তারাও একসময় আদু ভাইয়ের সহপাঠী ছিল। তো এই কারণে তারা শিক্ষক হওয়ার পরেও আদু ভাইকে আদু ভাই বলেই সম্বোধন করত। শিক্ষকদের বলে নম্বর বাড়িয়ে নেওয়ার পরামর্শ দিলে আদু ভাই কি জবাব দিত। তো যেহেতু আদু ভাই বহুদিন থেকে 7ম শ্রেণীতে অধ্যয়ন করছেন, তিনি প্রমোশন পাচ্ছেন না, তো এই কারণে কোনো কোনো বন্ধু তাকে পরামর্শ দেয় যে আদু ভাই আপনি শিক্ষকদের বলে নাম্বারটা বাড়িয়ে নেন, নিয়ে প্রমোশন নিয়ে নেন। তখন আদু ভাই বলতো যে না, এভাবে নম্বর বাড়িয়ে নেওয়া ঠিক হবে না, এটা অন্যায়। তিনি বলতেন যে সব সাবজেক্টে পাকা হয়ে ওঠাই ভালো, তারপরে প্রমোশন এমনিতেই হবে। কোন বিষয়ে আদু ভাইয়ের এতটুকু সন্দেহও নেই। আদু ভাই যে একদিন প্রমোশন পাবে এর বিষয়ে অনেকের সন্দেহ থাকলেও, সবার সন্দেহ থাকলেও আদু ভাইয়ের কোনো সন্দেহ নেই, তিনি একদিন প্রমোশন পাবেন। আদু ভাই কত নম্বর বেঞ্চিতে বসতো। আমরা দেখেছি আদু ভাই বরাবরই সামনের বেঞ্চিতে বসতো। কিসের ভিত্তিতে আদু ভাইকে ক্লাসের অন্যতম ভালো ছাত্র বলা যায়। আমরা দেখেছি আদু ভাই ছিল ক্লাসের সবচেয়ে খারাপ ছাত্র এবং তাকে একবার গল্পের এক জায়গায় তাকে ভালো ছাত্র বলা হচ্ছে। আর ভালো ছাত্র বলা হচ্ছে কোন দৃষ্টিকোণ থেকে, খাতার সংখ্যা এবং সাইজের দৃষ্টিকোণ থেকে। অর্থাৎ তার যতগুলো খাতা ছিল এবং খাতার যেগুলো সাইজ, তো এইটার বিবেচনা নিলে তিনি হচ্ছে ক্লাসের অন্যতম একজন ভালো ছাত্র। স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী সভায় আদু ভাই বরাবর কতটি পুরস্কার পেতেন। তো স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী সভায় আদু ভাই বরাবরই 2টা পুরস্কার পেতেন, 2টি পুরস্কার পেতেন। একটি হচ্ছে তোমার স্কুল কামাই না করার জন্য, আর একটি হচ্ছে
সৎ চরিত্রতার জন্য। আমরা দেখেছি আদু ভাই প্রতিদিন 5 মাইল পথ পায়ে হেঁটে বিদ্যালয়ে আসতেন। কোনো দিনই তার স্কুল কামাই হতো না, সেটা অসুখ বিসুখের কারণেই হোক কিংবা প্রাকৃতিক দুর্যোগের কারণেই হোক, তিনি সবসময় স্কুলে আসতেন। আরেকটি পুরস্কার ছিল সৎ চরিত্রতা বা ভালো চরিত্রের কারণে। তিনি অভদ্রতা করতেন না, রাগ করতেন না, মিথ্যে কথা বলতেন না। আদু ভাই কত দূরত্বের পথ অতিক্রম করে বিদ্যালয়ে আসতেন? এটার উত্তর একটু আগেই বললাম যে 5 মাইল দূরত্বের পথ অতিক্রম করে বিদ্যালয়ে আসতেন। আদু ভাই নিজেকে কি মনে করতেন? আমরা দেখেছি আদু ভাই নিজেকে কবি ও বক্তা মনে করতেন এবং স্কুলের সাপ্তাহিক যেই অনুষ্ঠান সেখানে তিনি বক্তব্য দিতেন আর স্বরচিত কবিতা আবৃত্তি করতেন। যদিও তার এই দুটি বিষয় নিয়ে সবাই উপহাস করতো, তামাশা করতো, কিন্তু আদু ভাই সেটা বুঝতেন না, বরং এগুলোকে প্রশংসা মনে করে তিনি আরও উৎসাহ পেতেন। তো এভাবে তোমরা এই অংশটুকু, আরও অনেক প্রশ্ন আছে সেগুলো পড়ে নিবে।